হাই এভরিওয়ান, তাহলে আজকে আমরা গ্রুপ 16টা শুরু করব। আর গ্রুপ 16-এর ওই 3-4টার মতো ক্লাস হবে, তাহলে গ্রুপ 16টা শেষ হয়ে যাবে। হয়েছে? তাহলে প্রথমে গ্রুপ 16-এর যে মৌলগুলো থাকে তারা কি কি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এগুলো থাকে উপর থেকে নিচ বরাবর। তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? NH2 NP4, মানে সবচেয়ে যে বাইরের কক্ষটা থাকে সেখানে কি থাকে? NH2 থাকে আর NP4 থাকে। হয়েছে? এরপরে দেখবে ওখানে লেখা আছে যে অক্সিজেন আর সালফার বা অন্য এলিমেন্টগুলো প্রকৃতিতে কী হিসাবে থাকে। তো যেমন অক্সিজেন সিলিকেট যৌগরূপে থাকে, তো এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীয় ব্যাসার্ধ। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ কী হবে? বাড়বে, যেরকমটা জেনারেলি হয় আর কি। উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। হয়েছে? এরপরে আয়নন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি। তাহলে আয়নন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি মানে কি? সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন তুমি যদি বের করো তাহলে যে পরিমাণ শক্তি লাগে। তাহলে ধরো গ্রুপ 15 যে এলিমেন্টগুলো ছিল তাদের কনফিগারেশন কী ছিল? জেনারেল NH2 NP3। গ্রুপ 16গুলোর কী হচ্ছে? NH2 NP4। তাহলে এখানে দেখো পি এর কন্ডিশনটা কী আছে? পি এ 3টে ইলেকট্রন আছে, এখানে পি এ 4টা ইলেকট্রন আছে। তাহলে যেখানে পি এ 3টে ইলেকট্রন আছে এটা হচ্ছে হাফ ফিল্ড, আর এটা হাফ ফিল্ড নয়। হয়েছে? তার জন্য যখন তুমি ইলেকট্রন বের করতে চাইবে তখন এই যেটা হাফ ফিল হয়ে আছে, যেটা অলরেডি স্টেবল, এখান থেকে তুমি ইজিলি ইলেকট্রন বের করতে পারবে না। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বা সালফারের ক্ষেত্রে বা গ্রুপ 16 এলিমেন্টগুলোর ক্ষেত্রে এখানে 4টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন তুমি ইজিলি বের করতে পারবে। আবার একটা ইলেকট্রন যদি ইজিলি বের করো সেখান থেকে তোমার যে কনফিগারেশনটা তৈরি হবে সেটা মোর স্টেবল। তার জন্য এই গ্রুপ 16গুলোর তোমার আয়নাইজেশন এনার্জি গ্রুপ 15-এর চেয়ে কম হয়। হয়েছে? এরপরে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে, যেমন ধর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এইগুলোতে, তখন তোমার আয়নাইজেশন এনার্জি কী হবে? কমবে। কেন বলো তো? কারণ আকার বাড়ছে, তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে। তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমলে ইজিলি এখান থেকে ইলেকট্রনটা বের করতে পারবে তুমি। ওকে? এরপরে ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে যখন তুমি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামের দিকে যাবে তাহলে জেনারেলি কী হওয়া উচিত? কমা উচিত। কেন? কারণ আকার যদি বাড়ে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমে যাবে, তাহলে তুমি যখন একটা এক্সট্রা ইলেকট্রন দেবে তার প্রতিও আকর্ষণ বল থাকবে না। তার জন্য উপর থেকে নিচে কমার কথা। কিন্তু দেখা যায় যে অক্সিজেনটা সালফারের চেয়ে কম হয়, তারপরে জেনারেলি উপর থেকে নিচে কমবে। তাহলে এই ঘটনাটা কেন হয়? কারণ অক্সিজেনের সাইজটা হচ্ছে ছোটো। হয়েছে? তাহলে অক্সিজেনের সাইজ ছোটো হওয়ার জন্য ওখানে তুমি যদি এক্সট্রা ইলেকট্রন ঢোকাতে চাও ইলেকট্রন রিপালশন শুরু হবে। তার জন্য অক্সিজেনের ইলেকট্রনের প্রতি চাহিদা নেই, তার জন্য সালফারেটটা অক্সিজেনের চেয়ে বেশি হচ্ছে কমের জায়গায়। বোঝা গেল? তাহলে অক্সিজেনের সাইডে ছোটো হওয়ার জন্য তুমি এক্সট্রা ইলেকট্রন ওখানে যখনই অ্যাড করবে ওখানে রিপালশন শুরু হয়ে যাবে, তার জন্য ও ইলেকট্রন এক্সট্রা নিতে চাইবে না। ক্লিয়ার? এরপরে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যেরকম হয় জেনারেলি উপর থেকে নিচে হ্রাস পায়। ধাতব অধাতব চরিত্র যেরকম জেনারেল সেরকমই। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তাহলে এটা তোমার হ্রাস পাচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, যদি ধাতব ক্যারেক্টার দেখো বা ধাতব চরিত্র দেখো তাহলে উপর থেকে যখন তুমি নিচের দিকে যাবে তখন তোমার বাড়বে ধাতব চরিত্রটা। কেন বলো তো? উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ছে, তাহলে আকার বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, তাহলে ইজিলি ইলেকট্রন বেরোতে পারবে। আর ধাতুর চরিত্র কী হয়? ইজিলি ইলেকট্রন ডোনেট করা। তাহলে বলতে পারো উপর থেকে নিচে ধাতব চরিত্র বাড়ে। তা ধাতব চরিত্র যদি বাড়ে অধাতব চরিত্র কমবে। বুঝছে? আর এখানে যে মৌলগুলো আছে তার মধ্যে এই টেলুরিয়াম এটা হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড। ধাতুকল্প বা মেটালয়েড, তাহলে এর মধ্যে ধাতু অধাতু উভয়েরই চরিত্র দেখতে পাওয়া যায়। হয়েছে? এরপরে ঘনত্ব। তাহলে ঘনত্ব যেরকম হয় উপর থেকে নিচে বৃদ্ধি পায়, আমরা ক্লাস 11-এও দেখেছিলাম। উপর থেকে নিচে বৃদ্ধি পায় কেন? ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হয়? ভর বৃদ্ধির হারটা আয়তন বৃদ্ধির হারের চেয়ে বেশি, মানে ভর যতটা বাড়ে আয়তন কিন্তু ততটা বাড়ে না, তার জন্য ওভারঅল ঘনত্বের মানটা বেড়ে যায়, তার জন্য উপর থেকে নিচে ঘনত্বটা বাড়ে। হয়েছে? এরপরে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। তাহলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে সাইজ বাড়ছে, তাহলে সাইজ যদি বাড়ে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বাড়বে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বাড়ে সেই ক্ষেত্রে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টও কী হবে? বাড়বে। কিন্তু এখানে তখন তুমি
এই যে টেলুরিয়াম থেকে পোলোনিয়ামে যাবে তখন তোমার কি অনেকগুলো ডি আর এফ অরবিটাল থাকবে। তাহলে অনেকগুলো ডি আর এফ অরবিটাল থাকার জন্য এর আকারটা মোটামুটি কমে যায়, ঠিক আছে, তুলনামূলকভাবে কমে যায়। কমে যাওয়ার জন্য এই পোলোনিয়ামের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা কম হয়, ঠিক আছে। তাহলে জেনারেলি বাড়ে, তাহলে অক্সিজেন, সালফার বাড়বে, সেলেনিয়াম বাড়বে, সেলেনিয়াম থেকে টেলুরিয়ামে বাড়বে, কিন্তু পোলোনিয়ামটা কম হয়ে যায়। কেন? ওই যে অনেকগুলো ডি আর এফ অরবিটাল ঢুকে যাচ্ছে, তার জন্য এই কেসটা একটু মনে রাখবে যে টেলুরিয়ামের চেয়ে পোলোনিয়ামটা কম হয়। হয়ে গেল। এরপরে অবস্থা, তাহলে এই যে মৌলগুলো থাকে এরা কোন অবস্থায় থাকে? অক্সিজেন থাকে গ্যাস হিসাবে, আর বাদবাকি যেগুলো আছে ওগুলো কঠিন অবস্থায় থাকে, হয়েছে। এরপরে বহুবন্ধন গঠন, মনে রাখবে যে অক্সিজেন পি পাই গঠন করতে পারে। কেন? কারণ এর সাইজ হচ্ছে ছোট বা স্মল, আর বাকি মৌলগুলা সাইজ বড় হওয়ার জন্য পি পাই বন্ধন গঠন করতে পারে না, মানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এরা হচ্ছে গঠন করতে পারে না, এদের সাইজটা বড় বলে, ঠিক আছে, ওকে। এরপরে ক্যাটিনেশন ধর্ম, তাহলে আমরা জানি যে অক্সিজেনের চেয়ে সালফার ক্যাটিনেশন ভালো দেখায়। এগুলো জাস্ট জেনে রাখা, এখান থেকে কোশ্চেন তো আর জিজ্ঞেস করার কোনো প্রবাবিলিটি নেই, এবারে চাইলে দিতে পারে আলাদা কথা, কিন্তু অক্সিজেনের চেয়ে সালফারের ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতাটা বেশি, হয়েছে। বহুরূপতা, তাহলে এখানে যে মৌলগুলো আছে সবগুলাই বহুরূপতা ধর্ম দেখায়। তাহলে বহুরূপতা ধর্ম মানে একটা মৌল বিভিন্ন রূপে থাকা। তাহলে অক্সিজেন কী কী রূপে থাকে? O2 হিসাবে থাকে, O3 হিসাবে থাকে। সালফার কী কী রূপে থাকে? রোম্বিক সালফার হিসাবে থাকে, আলফা সালফার হিসাবে থাকে, মোনোক্লিনিক সালফার হিসাবে থাকে, বিটা সালফার হিসাবে থাকে, এত সব রূপে থাকে। আচ্ছা, এরকমভাবে পোলোনিয়াম দেখবে আলফা রূপে থাকে, আবার বিটা রূপে থাকে। টেলুরিয়াম দেখবে একটা হচ্ছে অনিয়তাকার, একটা নিয়তাকার। তাহলে নিয়তকার আর অনিয়তকার এই রূপে থাকে, হলো, ওকে। এরপরে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম, তাহলে যখন তুমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে তখন রাসায়নিক ধর্মটা নিচের দিকে হ্রাস পায়। তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? এর যোজ্যতা কক্ষে দেখো কি হয়ে আছে, 2s2 2p4, এখানে 3s2 3p4, এখানে 4s2 4p4, এরকমভাবে হয়ে আছে। তাহলে এই অক্সিজেনের আকারটা ছোট হওয়ার জন্য এই কী করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে, হয়েছে। এরপরে এটার সাথে ওটাকে গুলিয়ে ফেলো না যে ইলেকট্রন গ্রহণ এনথালপির সাথে গুলিয়ে ফেলবে না। অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে কম হয়, কারণ তুমি ওখানে ইলেকট্রন যোগ করছো, তারপরে O- তৈরি করতে চাইছো। এখানে কিন্তু এ যৌগ গঠন করবে। তাহলে যখন তোমার জল তৈরি হবে সেখানে তুমি ইলেকট্রন যোগ করছো না, ও একটা অন্য মৌলের সাথে বন্ড করছে, ঠিক আছে। তার জন্য এই অক্সিজেনের আকারটা ছোট, ত্রুটিনাত্মকতা বেশি, তাহলে সহজে বন্ড করতে চাইবে। তার জন্য ও সহজে বন্ড করে অষ্টক পূর্তি লাভ করার চেষ্টা করে, তার জন্য ও সক্রিয়তা সবচেয়ে বেশি হয়, বোঝা গেল। এরপরে জারণ অবস্থা, তাহলে অক্সিজেন মোটামুটি অনেকগুলো জারণ স্তর দেখায়, যেমন -2, -1, +2, সরি +2 দেখায় না, -2 দেখায়, -1 দেখায়, +1 দেখায়, -1/2 দেখায়, এগুলো দেখায়। এবার কোন যৌগে এইসব অক্সিডেশন স্টেটগুলো দেখা যায় দেখবে ওখানে লেখা আছে, হয়েছে। আচ্ছা, এরপরে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে এই যে -2 এই জারণ স্তরের স্থায়িত্বটা হ্রাস পায়। কেন বলো তো? তাহলে উপর থেকে নিচের দিকে একটু আগেই বললাম যে ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রন তোমার গ্রহণ করে ওই অষ্টক পূর্তি করার যে প্রবণতাটা হ্রাস পায়। কেন? আকারটা বাড়ছে, তাহলে দুটো ইলেকট্রন আসা মানে তার তড়িৎ কম, ও গ্রহণ করতে পারবে না বা রাখতে পারবে না, তার জন্য এই -2 জারণ স্তরের স্থায়িত্বটা কমে, হয়েছে, উপর থেকে যখন তুমি নিচের দিকে যাবে। আচ্ছা, এরপরে সালফার যেগুলো আছে, সালফার অনেকগুলো অক্সিডেশন স্টেট দেখায়, আমরা ক্লাস 11-এও দেখেছিলাম। যেমন ধরো SF2, SF4, SF6, H2S, তাহলে এখানে সালফার -2, এখানে +2, এখানে +4, এখানে +6, তাহলে অনেকগুলো জারণ স্তর দেখাতে পারে, হয়েছে।
এরপরে যখন তুমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে, ওই যে +6 জারণ স্তরটা এর স্থায়িত্বটা হ্রাস পাবে। ধরো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে এখানে অক্সিজেন তো +6 দেখাতে পারবে না। কেন পারবে না? ইলেকট্রনিক কনফিগারেশন করলেই বুঝতে পারবে, কারণ অক্সিজেনের ফাঁকা ডি অরবিটাল নেই। দেখো তাও দেখিয়ে দিচ্ছে একবার। তাহলে অক্সিজেন কী হয়? 1s2, 2s2, 2p4 হয়েছে। তাহলে বাইরের কক্ষের সিনারিও কি হয়ে আছে? 2s-এ 2টো ইলেকট্রন আর ওখানে 4টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন দেখো এই দুটো সিঙ্গেল ইলেকট্রন দিয়ে ও দুটো বন্ড করতে পারে ম্যাক্সিমাম, হয়েছে। এরপরে তুমি কোনো জায়গায় অসমযোজী বন্ধনের মাধ্যমে দেখবে অক্সিজেন 3টে বন্ডও করছে, নো প্রবলেম। কিন্তু এখানে অক্সিজেনটা ওই 4টা বা 6টা বন্ড করতে পারে না, কারণ এই যে টুপিটা এর ফাঁকা তো ডি নেই। টুপি এর কি আর ডি থাকবে? 2s আছে, 2p আছে, তো 2 এর তো আর ডি নেই। তা ডি যদি এখানে না থাকে, ইলেকট্রনটা জাম্প করবে কি করে? আর জাম্প যদি না করে তুমি সিঙ্গেল ইলেকট্রন বেশি করে পাবে কি করে? বন্ড করার জন্য সিঙ্গেল ইলেকট্রন দরকার, তাহলে ওই 2d অরবিটালটাই নেই, তাহলে জাম্পও করবে না আর তুমি সিঙ্গেল ইলেকট্রন দুটোর বেশি পাবেও না। তার জন্য ম্যাক্সিমাম নিউট্রাল অবস্থায় 2টো বন্ড করে, আর যদি অসমযোজী বন্ধন হয় কোনো জায়গায় সেক্ষেত্রে 3টে বন্ড করে, হয়েছে। আচ্ছা, এরপরে কি বললাম যে উপর থেকে যখন নিচের দিকে যাবে তাহলে এই +6 জারণ স্তরের স্থায়িত্বটা কী হয়? হ্রাস পায়। মানে এই যে সালফারটা +6 যতটা বেশি স্টেবল, এখানে টেলুরিয়ামটার +6 কিন্তু ততটা বেশি স্টেবল নয়। তার কারণ কি? ইনার্ট পেয়ার ইফেক্ট বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। তাহলে এই প্রভাবটা একবার বলে দিই, আগে বলেছিলাম যদিও। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব হয়েছে। ধরো সালফার আছে কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আর ধরো টেলুরিয়াম আছে, তাহলে 3p6, 4s2, 3d10, 4p6, 4d10, 5s2, 5p4। তাহলে এরও যোজ্যতা কক্ষ হচ্ছে 3, যেখানে 3s2 আর 3p4 আছে। এর যোজ্যতা কক্ষ হচ্ছে 5, যেখানে 5s2, 5p4 আছে। তাহলে যখন সালফারকে +4 জারণ স্তর দেখাতে হবে তখন কি করবে? সে এই 4টা ইলেকট্রন বর্জন করবে। যখন টেলুরিয়ামকে +4 দেখাতে হবে ও 5p থেকে 4টা ইলেকট্রন বর্জন করবে। তাহলে যখন সালফার +6 দেখাবে ওই 3p এর 4টা ইলেকট্রন বর্জনের পাশাপাশি 3s-এরও 2টো ইলেকট্রন বর্জন করবে, তাহলেই সে +6 দেখাবে, আদারওয়াইজ না, হয়েছে। এবারে টেলুরিয়ামের ক্ষেত্রে এই যে 5s-এ 2টো ইলেকট্রন আছে এটা সহজে বর্জন করতে পারে না, বোঝা গেল। তাহলে সালফার যখন +4 দেখাচ্ছে তো ওখান থেকে ওই 3p থেকে 4টা ইলেকট্রন বেরিয়ে গেছে। যখন +6 দেখাচ্ছে তখন কি হচ্ছে? 3s থেকেও 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। কিন্তু টেলুরিয়ামের ক্ষেত্রে কি বললাম যে 4টা ইলেকট্রন বেরিয়ে ও +4 দেখাতে পারে, কিন্তু এই যে +6 এটা কিন্তু দেখাতে পারবে না, এর প্রবণতাটা খুবই কম। কেন বলো তো? দেখো টেলুরিয়ামের ক্ষেত্রে এই 3d-তে 10টা ইলেকট্রন আছে, 4d-তে 10টা ইলেকট্রন আছে, মানে d-তে অনেকগুলো ইলেকট্রন আছে। এবার ডি অরবিটালে ইলেকট্রনগুলো থাকলে তাদের আবরণী প্রভাব কী হয়? দুর্বল হয়। আবরণী প্রভাব দুর্বল মানে কি? ওই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জটা আছে ওটাকে আড়াল করতে পারবে না ভালো করে। তাহলে আড়াল করতে যদি না পারে চার্জটাকে, ও কী করবে? এই 5s-এর 2টো ইলেকট্রনকে খুব জোর করে টেনে রাখবে। তাহলে যদি টেনে রাখে তুমি কোনো মতেই ওই ইলেকট্রনগুলোকে বের করতে পারবে না। যদি না বের করতে পারো এই +6টা গঠন করতেও পারবে না, বোঝা গেল। এটাই হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, মানে ওই ইলেকট্রন জোড়টা হচ্ছে নিষ্ক্রিয়, ওটাকে তুমি আলাদা করতে পারবে না বা বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারবে না, এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, বোঝা গেল। এরপর হাইড্রাইড গঠন। তাহলে হাইড্রাইড গঠন মানে কি? তোমার যে এলিমেন্টগুলো আছে তারা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। তাহলে প্রতিটা এলিমেন্ট 2টো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন হাইড্রাইড গঠন করে, হলো। এবারে হাইড্রাইডগুলো তৈরি করবে কি করে? ধরো তুমি FeS নিয়েছো, ওখানে একটু অ্যাসিড দিচ্ছ, তাহলে সালফার আছে, এখানে হাইড্রোজেন আছে H2S, আর এখানে Fe পড়ে আছে, SO4 পড়ে আছে, FeSO4 হয়ে গেল। ধরো FeAC, ওখানে তুমি HCl দিচ্ছ, তাহলে AC আছে, হাইড্রোজেন আছে H2AC, Fe আছে, Cl আছে, FeCl2 হয়ে গেল।
তাহলে এইভাবে বিভিন্ন তোমার হাইড্রাইডগুলো গঠন করা হয়, ঠিক আছে। এরপরে গঠন, তাহলে গঠন কি হয়, কৌণিক আকৃতির হয়, ভেসপার থিওরিতে আমরা দেখেছিলাম। তাহলে অক্সিজেন এইভাবে থাকে আর দুটো লোন পেয়ার এইভাবে থাকে, তাহলে এটাকে কৌণিক গঠন বলা হচ্ছে, কৌণিক বা ভি শেপও বলতে পারো, বোঝা গেল। এরপরে এই যে বন্ধন কোণটা, ধরো অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, সালফারের সাথে দুটো হাইড্রোজেন আছে, আর তোমার সেলেনিয়ামের সাথে দুটো হাইড্রোজেন আছে, এটা ভেসপারে ছিল, ঠিক আছে। তাহলে এখানে যে বন্ধন কোণটা হয় এটা হচ্ছে তোমার 104 ডিগ্রি 5 মিনিট, এখানে কত হয় 92.1 ডিগ্রি, এখানে কত হয় 91 ডিগ্রি, হয়েছে। যখন তুমি টেলুরিয়াম যাবে সেখানে আবার বন্ধন কোণটা কমে যাবে। তো এটা হয় কেন, দেখো এখানে ডিফারেন্স কোথায়, অক্সিজেন আছে, সালফার আছে, সেলেনিয়াম আছে, আর তো কিছু ডিফারেন্স নেই। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ওই বন্ডের যে ইলেকট্রনগুলো ওগুলো অক্সিজেনের দিকে সরে থাকে, হয়েছে। সালফারের ধরো প্রায় মাঝখানে আছে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা বেশি নয়, আর সেলেনিয়ামের ধরো এখানে আছে, হয়েছে। আমরা কি জানি যে লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হয়, বেসপার থেকে জানতাম। তো এখানে ডিফারেন্সটা কোথায় দেখো, এই যে বন্ড পেয়ারের ইলেকট্রনগুলো আছে অক্সিজেনের ক্ষেত্রে একদম কাছে কাছে 4টা ইলেকট্রন আছে, তার জন্য এখানে যে রিপালশনটা হবে সবচেয়ে বেশি, এখানে রিপালশনটা তুলনামূলকভাবে কম, এখানে সবচেয়ে কম। তাহলে রিপালশন যদি বেশি হয় বন্ধনগুলো ফাঁকা হয়ে যাবে, তার জন্য বন্ধন কোণটা বেশি হয়ে যাবে। এখানে রিপালশনটা তুলনামূলকভাবে কম, তার জন্য বন্ধন কোণটা এতটাও বেশি হবে না, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে তোমার বন্ধন কোণের ব্যাপার, ওকে। এরপর এই যে হাইড্রাইডগুলো পেলে এদের তুমি স্ফুটনাঙ্ক কী বলবে, কার বেশি কার কম। তাহলে আমরা জানি যে জল হাইড্রোজেন বন্ডিং করে, এবার হাইড্রোজেন বন্ডিং করা মানেই এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়ে যাবে, হলো। আর বাকি যে হাইড্রাইডগুলো আছে সেখানে আমি কি দেখব, ভ্যান্ডারওয়ালস ফোর্স। তাহলে এই যে H2S H2AC H2TE এর মধ্যে দেখো সালফার সেলেনিয়াম টেলুরিয়ামের মধ্যে টেলুরিয়ামের আকারটা সবচেয়ে বড়, মানে এখানে ভ্যান্ডারওয়ালস ফোর্স বেশি হবে, তাহলে এর স্ফুটনাঙ্ক তারপরে হবে, তাহলে H2TE, তারপরে H2AC, তারপরে H2S, ব্যাস ক্লিয়ার। এরপরে আম্লিক চরিত্র, আম্লিক চরিত্র মানে কি, কোনখান থেকে তুমি সহজে H+ পাবে সেটা তত বেশি আম্লিক হবে। তাহলে যখন তুমি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামে যাচ্ছ, তাহলে এখানে ধরো দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন আছে, তাহলে কার আকারটা সবচেয়ে বড়, আচ্ছা H2Sটা রয়ে গেল। পোলোনিয়ামের আকার সবচেয়ে বড়, এবারে পোলোনিয়ামটা রেডিও অ্যাক্টিভ বলে এটা আলোচনা করা হয় না। তাহলে এখানে দেখো টেলুরিয়ামের আকারটা সবচেয়ে বড়, তাহলে এই যে টেলুরিয়ামের পাশে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলোও বড় হবে, অক্সিজেনের পাশে যে বন্ডগুলো আছে এগুলো ছোটো হবে, তাহলে যে বন্ডটা যত বড় এটি ইজিলি ভেঙে যাবে, এখান থেকে H+টা তুমি ইজিলি পেয়ে যাবে, তাহলে সেটা তত বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তার জন্য H2TE সবচেয়ে বেশি অ্যাসিডিক হয়, তারপরে H2AC, তারপরে H2S, তারপরে H2O, হয়েছে। এরপরে তাপীয় স্থায়িত্ব, তাহলে তাপীয় স্থায়িত্ব মানে কি, কে কতটা তাপ সহ্য করতে পারছে। তাহলে H2T-র ক্ষেত্রে আমরা দেখলাম যে বন্ডটা বড়, তাহলে বন্ডটা বড় হলে একটু তাপ দিলেই ভেঙে যাবে, তাহলে তাপীয় স্থায়িত্ব কম হয়ে যাবে। তাহলে H2O এর ক্ষেত্রে বন্ডগুলো ছোটো ছোটো হওয়ার জন্য এর তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে H2S, তারপরে H2AC, তারপরে H2TE, হয়েছে। এরপরে বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা মানে কে কত সহজে হাইড্রোজেনটা মুক্ত করতে পারছে। তাহলে H2T-র ক্ষেত্রে কি দেখলাম, বন্ডটা বড়, তাহলে ও সহজে হাইড্রোজেনটা কী করবে, মুক্ত করতে পারবে, তাহলে ওর বিজারণ ক্ষমতাটা বেশি হবে। তাহলে H2O সবচেয়ে কম, তারপরে H2S, তারপরে H2AC, তারপরে H2TE, ক্লিয়ার। এরপর অক্সাইড গঠন, তাহলে এই যে মৌলগুলো ছিল এরা বিভিন্ন ধরনের অক্সাইড গঠন করে, যেমন অক্সিজেন SO, TeO, PO, সালফার, তাহলে এগুলো হচ্ছে মনোঅক্সাইড, এগুলো হচ্ছে ডাইঅক্সাইড, SO2, ACO2, TeO2, PO2, এরকম ট্রাইঅক্সাইড SO3, TeO3, এসব আর কি, ঠিক আছে।
আচ্ছা, এখানে যে সালফারটা আছে এটা হেপ্টক্সাইড গঠন করে, তা যৌগটা কী হয় H2O7। তাহলে সালফার একটা হেপ্টক্সাইড গঠন করে যেটার সংকেত H2O7 হয়েছে। এরপরে এই যে ডাইঅক্সাইডগুলোর গঠন কীভাবে তুমি নির্ণয় করবে, ধরো SO2 আছে, তাহলে SO2 গঠনটা কীরকম হয়, সালফার থাকবে আর এখানে দুটো অক্সিজেন থাকবে, হয়েছে, এখানে লোন পেয়ার। তাহলে এর গঠনটা করার জন্য আমি প্রথমে হাইব্রিডাইজেশন দেখে নেবো যে হাইব্রিডাইজেশন কী আছে। তাহলে সালফারে যদি হাইব্রিডাইজেশন বের করতে চাও, হাফ ইন্টু এই যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা থাকে, 6টা, গ্রুপ 16 যতগুলো আছে সব যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকে, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু নেই, মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়নও নেই, প্লাস অ্যানায়ন, অ্যানায়নও নেই, ওভারঅল কত হলো 3। তাহলে 3 যদি হয় sp2, তাহলে sp2 হাইব্রিডাইজেশন আর মানটা হচ্ছে 3, তাহলে 3 মান যদি হয় আর সেখানে যদি একটা এল পেয়ার থাকে মানে লোন পেয়ার, প্লাস দুটো যদি বন্ড পেয়ার থাকে, আমরা জানি যে সিগমাগুলোকেই বন্ড পেয়ার হিসেবে কাউন্ট করতে হয়, পাইগুলোকে কাউন্ট করা চলে না, ঠিক আছে। তাহলে একটা লোন পেয়ার দুটো বন্ড পেয়ার, তার গঠনটা কি হয় ভি শেপ বা কৌণিক, হয়েছে, ওকে। এরপরে এই যে SO2 গঠনটা দেখলে এখানে বন্ধনগুলো যে আমি বললাম সিগমা পাই, তাহলে এস এটা লোন পেয়ার, এই দুটো বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এই বন্ধনগুলো গঠন হয় কি করে, তাহলে সালফারের যদি কনফিগারেশন দেখো, এটা হয় 1s2 2s2 2p6 3s2 3p4, অক্সিজেনের 1s2 2s2 2p4। তাহলে সালফারের কনফিগারেশন দেখো কী আছে যোজ্যতা কক্ষে, এটা অক্সিজেনের তাহলে অক্সিজেন তো দুটোর বেশি বন্ধন করবে না, কারণ এখানে ইলেকট্রন জাম্প করার জন্য 2D নেই, কিন্তু এখানে 3D আছে, 3p আছে মানে ফাঁকা 3D ওখানে আছে। তাহলে তুমি সালফারকে যদি 4টা বন্ধন করাতে চাও তোমায় কী করতে হবে, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটাকে এক্সাইট করতে হবে, এক্সাইটেড স্টেটে কী হবে, একটা ইলেকট্রন জাম্প করে এখানে যাবে, তাহলে যদি যাই তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন জাম্প করলো, তাহলে এই যে 3টে ইলেকট্রন আছে এরা কার সাথে বন্ধন করবে আর এই ইলেকট্রনটা কার সাথে বন্ধন করবে, তাহলে এই যে দুটো ইলেকট্রন ফাঁকা রয়ে গেল এটা লোন পেয়ার হিসাবে থাকবে, কারণ এই বন্ধন গঠন অংশগ্রহণ করেনি। তাহলে 3টে সিঙ্গেল ইলেকট্রন 3টে বন্ধন করবে, 3টে বন্ধনের মধ্যে দুটো হবে সিগমা আর দুটো হবে পাই, হয়েছে। তাহলে এই যে সিগমা বন্ধনগুলো হলো কার ওভারল্যাপের ফলে হলো, এই যে অক্সিজেনের দেখো এই 2p-তে আর এই 2p-তে দুটো সিঙ্গেল ইলেকট্রন আছে তাদের ওভারল্যাপের ফলে, তাহলে এই যে একটা ইলেকট্রন এই করবে সিগমা, এই করবে পাই, তাহলে এই যে সিগমা বন্ডটা হচ্ছে এটা কার কার ওভারল্যাপের ফলে হচ্ছে, পি আর পি এর ওভারল্যাপের ফলে, হয়েছে। পাইটা কার ওভারল্যাপের ফলে হচ্ছে, একটা পাই হচ্ছে পি আর পি এর ওভারল্যাপের ফলে, তাহলে এটা হচ্ছে পি আর পি, এই সিগমাটাও পি আর পি, এই পাইটা সালফারের পাই আর অক্সিজেনেরও পাই, তাহলে এটাকে বলা হচ্ছে জন্য পি পাই পি পাই। এই পাইটা তাহলে সালফারের ডি আর অক্সিজেনের পাই, তাহলে এটাকে বলা হচ্ছে পি পাই ডি পাই, এই হচ্ছে কেস, ওকে। তাহলে SiO2 এর গঠন দুরকম হয়, যদি SiO2টা গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে SiO2 অনুরূপে থাকে, আর SiO2টা যদি কঠিন অবস্থায় থাকে তাহলে SiO2টা সরল রৈখিক অনুরূপে থাকে, ব্যাস, হয়েছে। এরপরে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন পি পাই বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পাবে, কারণ সাইজটা বাড়ে, তাহলে সাইজ যদি ছোট হয় তাহলে পি পাই বন্ধনটা ভালো হয়, না হলে ভালো হয় না, ওকে। এরপরে এই যে অক্সাইডগুলো পেলে এদের আম্লিক চরিত্র কী হবে, তাহলে
ওই যে টেলুরিয়ামটা ছিল ওটা উভধর্মী অক্সাইড গঠন করবে, কারণ ওটা মেটালয়েড, ঠিক আছে। তাছাড়াও এই এক্সাম্পলটা তোমাদের ক্লাস 11এও বলেছিলাম। তাহলে যে টেলুরিয়ামের অক্সাইড ওটা হচ্ছে উভধর্মী। বাকি কি রইল? সালফার, সেলেনিয়াম। তাহলে এদেরগুলো কী হবে? আম্লিক হয়েছে। ওকে, আর POO2 এটা হচ্ছে উভধর্মী। তাহলে POO2 উভধর্মী, TiO2 এটা উভধর্মী, আর ওই ACO2 আর SO2 এগুলো হচ্ছে আম্লিক হয়েছে। কারণ কি বলতো, যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে বাম দিকে কী থাকে? ধাতুগুলো থাকে। তাহলে ধাতুর অক্সাইড কী হয়? ক্ষারীয়। আর বাম দিকের অক্সাইডগুলো কী হয়? আম্লিক। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার অ্যাসিডিটি বা আম্লিকত্বটা বাড়ে, কারণ বাম দিকে ক্ষারীয় থাকে, ডান দিকে আম্লিকগুলো থাকে। আর উপর থেকে নিচের দিকে গেলে তার উল্টো, তাহলে কী হবে? অ্যাসিডিটি কমবে। তার জন্য সালফার, সেলেনিয়াম উপরে আছে, তার জন্য ওরা হচ্ছে আম্লিক। যখন তুমি নিচে নেমে যাচ্ছ তখন তোমার ওই আম্লিকত্বটা কমে যাচ্ছে, তার জন্য উভধর্মী হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এরপরে এদের স্থায়িত্ব কী হবে? ধরো SO2 আছে, ACO2 আছে, TiO2 আছে, PO2 আছে, এদের স্থায়িত্ব কী হবে? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তোমার আকারটা বাড়ছে। আকার যদি বাড়ে তাহলে বন্ধন দৈর্ঘ্য বাড়বে। বন্ধন দৈর্ঘ্য যদি বাড়ে ওটাকে একটু হিট দিলেই ভেঙে যাবে, মানে স্থায়িত্বটা কমে যাবে। ক্লিয়ার? তাহলে স্থায়িত্ব উপর থেকে নিচে কমছে। আর একটা জিনিস, ধরো SO3 আছে, SO2 আছে, তাহলে সালফার আর অক্সিজেন দুটো তোমার এলিমেন্ট আছে। তাহলে এদের অ্যাসিডিটি কার বেশি? এটা কোন বেসিসে করবে? এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার দেখবে। তাহলে SO2 মানে অক্সিডেশন নাম্বার +4, এটা হচ্ছে +6। তাহলে অক্সিডেশন নাম্বার যত বেশি হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। তাই এই দুটোর মধ্যে SO3 এর অ্যাসিডিটিটা বেশি হয়। হয়েছে? এরপরে জারণ বিজারণ ধর্ম। তাহলে এখানে যে SO2টা আছে, এই SO2টা বিজারক হিসাবে কাজ করে। বিজারক হিসাবে কাজ করে মানে কি? অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে। তাহলে এটা +4-এ আছে অলরেডি, আমরা জানি সালফার +6-এও দেখায়। তাহলে সালফারটা অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে কিসে? +6-এ জারিত হবে। এই জন্য এই যে SO2টা এটা বিজারক ধর্ম দেখায় বা বিজারক হিসাবে কাজ করে। তাহলে TiO2 যেটা আছে, TiO2 মানে টেলুরিয়ামটা +4-এ আছে। হয়েছে? তাহলে এই টেলুরিয়ামটা জারক হিসাবে কাজ করে। তার জারক হিসাবে কাজ করলে কি হবে? অন্যকে জারিত করবে আর নিজে বিজারিত হবে। বোঝা গেল? কারণ টেলুরিয়ামটা +6-এ যেতে পারে না। +6-এ কেন যেতে পারে না? ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য। তার জন্য +6 দেখায় না। তার জন্য তোমার বিজারক হিসাবে কাজ করে না, কিন্তু জারক হিসাবে কাজ করে। তাহলে অন্যকে জারিত করবে, তারপরে নিজে বিজারিত হয়ে যাবে। হয়েছে? এই হচ্ছে কেস। আচ্ছা, এরপরে যে ট্রাইঅক্সাইডগুলো আছে ওখানেও দেখবে যে বন্ধন গঠনগুলো দেখানো আছে। এবারে ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে দেখবে 6টা বন্ধন আছে। তাহলে 6টা বন্ধন থাকার জন্য তোমাকে ওখানে সালফারের 6টা সিঙ্গেল ইলেকট্রন করতে হবে। তাহলে 6টা সিঙ্গেল ইলেকট্রন করার জন্য তুমি কি করবে? দেখো সালফারের কনফিগারেশন কী হচ্ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে যোজ্যতা কক্ষে এসে আছে 2টো আর পিএ আছে 4টা। তাহলে তোমাকে 6টা সিঙ্গেল ইলেকট্রন করতে হবে, তাহলে 6টা বন্ধন করবে। তার ফলে এই যে SO3 গঠনটা তুমি পাবে। 6টা বন্ধন যদি করাতে চাও তোমাকে কি করতে হবে? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। যখন তুমি এটাকে এক্সাইট করবে, যেটাকে আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট বলছি, তখন কি হবে? একটা ইলেকট্রন জাম্প করে এখান থেকে এখানে যাবে। তাহলে দেখো 2টো ইলেকট্রন, 3, 4, 5, 6। তাহলে এখন দেখো 4টা সিঙ্গেল ইলেকট্রন হয়েছে, মানে 4টা বন্ধন করতে পারবে, কিন্তু আমাকে 6টা বন্ধন করাতে হবে। তার জন্য এটাকে আবার এক্সাইটেড করব বা এক্সাইট করব। তাহলে একটা ইলেকট্রন জাম্প করে আবার এখান থেকে এখানে যাবে। তাহলে তখন কি হবে? এখানে একটা ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন। তাহলে দেখো এখন 6টা সিঙ্গেল ইলেকট্রন তুমি পেয়ে গেছো। তাহলে 6টা বন্ধন করবে। তাহলে এই যে 6টা বন্ধন আছে তার মধ্যে 3টে হচ্ছে সিগমা আর 3টে হচ্ছে পাই। আলাদা পেনে দেখাচ্ছি। 3টে বন্ধন হচ্ছে সিগমা আর 3টে বন্ধন হচ্ছে পাই। তাহলে 6টা সিঙ্গেল ইলেকট্রনের মধ্যে তোমার 3টে সিঙ্গেল ইলেকট্রন সিগমা বন্ড করবে আর 3টে সিঙ্গেল ইলেকট্রন পাই বন্ড করবে। হয়েছে? তাহলে এই যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে, এই পাই বন্ডটা কী হবে? পি পাই পি পাই। এই বন্ডটা দেখো এটা ডিতে আছে,
আর আরেকটা অক্সিজেনের পি আসবে, তাহলে পি পাই ডি পাই। এটাও ডিতে আছে, অক্সিজেনের পি আসবে, তাহলে এটাও হবে পি পাই ডি পাই। এ হচ্ছে কেস, হয়েছে। তাহলে ওই যে SO3 অণুটা আছে ওটা হচ্ছে তোমার অধ্রুবীয়। কেন বলো তো? অধ্রুবীয় মানে নন পোলার। তাহলে সালফার আছে ডাবল বন্ডের অক্সিজেন, ডাবল বন্ডের অক্সিজেন, ডাবল বন্ডের অক্সিজেন। তাহলে এই উপরের সালফারটার জন্য ডাইপোল মোমেন্টটা উপরের দিকে কাজ করবে, এখানে ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করবে, এটা ডাইপোল মোমেন্ট এদিকে। তাহলে নিচে যে অক্সিজেন দুটো আছে তাদের লব্ধিটা কোন দিকে কাজ করবে? এদিকে। তাহলে এই লব্ধিটা আর উপরের লব্ধিটা মানে উপরের ডাইপোল মোমেন্টটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, তার জন্য মিউটা জিরো হয়ে যাবে। মিউ যদি জিরো হয় ডাইপোল মোমেন্টটা জিরো হয়ে যাচ্ছে, তাই অধ্রুবীয় হয়ে যাবে। তাহলে এই যে SO3 অণুটা আছে এটা বলয়াকার হিসাবেও থাকতে পারে, সরলরেখী রূপেও থাকতে পারে, হয়েছে। আচ্ছা, ACO3 এটা কঠিন হিসাবে থাকে, আর TO3 এটা কঠিন জ্বালাকার হিসাবে থাকে। তাহলে এখান থেকে কোশ্চেন তো দেওয়ার কথা নয়, এরপরে বললাম যে বলা যায়নি কোখান থেকে কোশ্চেন দেবে, যাই হোক। আচ্ছা, এরপরে অম্লধর্মিতা। তাহলে যদি তুমি SO3, TO3, দুবার লেখা হয়ে গেছে, নোটসও ভুল হয়ে গেছে দেখবে। তাহলে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে কী হয়? অ্যাসিডিটি কমে। তাহলে সালফারের নিচে আছে সেলেনিয়াম, তার নিচে টেলুরিয়াম, তাহলে কমবে, হলো। এরপরে হ্যালাইড গঠন। তাহলে এরা মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড, হেক্সাহ্যালাইড গঠন করতে পারে। তাহলে মনোহ্যালাইড কী কী আছে? O2F2, H2F2, H2, Cl2, H2Br2 এরা। তাহলে তুমি তো বলবে যে দুটো ফ্লুরিন আছে, দুটো ক্লোরিন আছে, তাহলে তো এটা ডাই হবে। ডাই নয়, দেখো দুটো অক্সিজেনের সাথে দুটো ফ্লুরিন আছে, তাহলে একটার সাথে কটা থাকবে? একটা, তার জন্য মনো। এরপরে দেখো OF2, এগুলো হচ্ছে ডাই, একটার সাথে দেখো দুটো আছে, Cl2O, Br2O, SF2, এগুলো হচ্ছে ডাই। এরকমভাবে টেট্রা, হেক্সা এরকম গঠন করে। এরপরে যখন তুমি আদ্র বিশ্লেষণ করাবে, ধরো এই ট্রাইফ্লুরাইড যেগুলো পাচ্ছ আর কি, ধরো SF4, HCl4, ACF4, ACCl4, এগুলো যদি আদ্র বিশ্লেষণ করাও টেট্রাগুলোর, কার বেশি হয়? সবচেয়ে বেশি TF4, তারপরে ACF4, তারপরে SF4, হয়েছে। তাহলে আদ্র বিশ্লেষণটা কেন ভালো হবে বলো তো? কারণ এখানে টেলুরিয়ামের আকারটা বড়। তাহলে আকার যদি বড় হয়, টেলুরিয়াম আর ফ্লুরিনের বন্ড লেন্থটাও বড় হবে। তাহলে বন্ড লেন্থ যদি বড় হয়, সহজেই বিক্রিয়া করবে জলের সাথে, আর ওখানে বন্ডগুলো ভেঙে যেতে পারবে। তার জন্য এর আদ্র বিশ্লেষণটা সবচেয়ে সহজ হয়, হয়েছে। আচ্ছা, SF6, ACF6, TF6, এগুলোর মধ্যে কার ক্রম বেশি হবে? TF6 সবচেয়ে বেশি। কারণ কি? কারণ TF এর বন্ড লেন্থটা বেশি, তাহলে যখনই জলটা আক্রমণ করবে বন্ডটা ইজিলি ভেঙে যাবে, তার ফলে আদ্র বিশ্লেষণটা হয়ে যাবে আর কি, হয়েছে। এই যে SF6টা, এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ হয় না, কেন বলো তো? এই যে সালফারটা আছে এটাকে 6টা ফ্লুরিন ঘিরে রাখে। তাহলে 6টা ফ্লুরিন যদি ঘিরে রাখে, ওই জলটা সালফার পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তাহলে এই যে সালফারটা আছে এটাকে 6টা ফ্লুরিন ঘিরে রাখে, হয়েছে। তাহলে জলটা কী করবে? এখানে পৌঁছতেই পারবে না। তাহলে জল যদি পৌঁছতে না পারে, আদ্র বিশ্লেষণ হবে না, হলো। আচ্ছা, এরপরে এদের গঠন কি হবে? ধরো O2F2, এদের গঠন কি হবে? আমরা যেরকম H2O2 গঠনটা পেয়েছিলাম সেই রকমই হবে, কারণ এখানে দেখো জাস্ট ফ্লুরিন আছে হাইড্রোজেনের জায়গায়, হয়েছে। তাহলে কীরকম পেয়েছিলাম? ওপেন বুক স্ট্রাকচার, এরকম গঠন পেয়েছিলাম। তাহলে এই মতনই গঠন হবে কার? এই যে মনোফ্লোরাইডগুলার। ডাইগুলার কী হবে? ধরো ডাই কী লিখেছি উদাহরণ হিসাবে? OF2, তাহলে এটার গঠন কীরকম হবে? H2O, এরকমই হবে। তাহলে জাস্ট ফ্লুরিন আছে কার জায়গায়? হাইড্রোজেনের জায়গায়। তাহলে অক্সিজেন, দুটো ফ্লুরিন আর দুটো লোন পেয়ার, হয়েছে। টেট্রাগুলোর গঠন কী হবে? সিসো। সিসো মানে কি? ধরো SF4, তাহলে এটা সালফার, এগুলো ফ্লুরিন থাকবে, এই ফ্লুরিন, এখানে একটা লোন পেয়ার, এটাকে সিসো স্ট্রাকচার বলা হয়। 4টা বোন পেয়ার, একটা লোন পেয়ার যদি থাকে কোনো জায়গায়, সেটাকে সিসো বলা হয়।
এবারে কোনো অণুতে কটা বন্ড পেয়ার কটা লোন পেয়ার আছে এগুলো নিশ্চয়ই নির্ণয় করতে জানো। ধরো SF4 এর ক্ষেত্রে আমিও বলছি, তাহলে সালফারের কনফিগারেশন কী হয় 1s2 2s2 2p6 3s2 3p4। ফ্লুরিনের কী হয় 1s2 2s2 2p5। তাহলে যোজ্যত কক্ষে কী আছে 2s এ 2টো ইলেকট্রন আছে আর পিতে আছে 5টা। তাহলে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, ওই জন্য ফ্লুরিন একটা বন্ধনই করে। সালফারের ক্ষেত্রে 3s এ 2টো ইলেকট্রন আছে আর 3pতে ইলেকট্রন আছে তোমার 4টা। হলো। এবারে SF4 মানে কি 4টা বন্ধন করেছে, তাহলে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট। আমার গ্রাউন্ড স্টেটে 2টো সিঙ্গেল ইলেকট্রন আছে মানে 2টো বন্ধন করবে। তাহলে এটাকে তুমি যদি এক্সাইটেড স্টেটে নিয়ে যাও কী হবে, একটা ইলেকট্রন জাম্প করে এই ডিতে চলে যাবে। তাহলে এখানে 2টো ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। দেখো 4টা সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেছে। এই 4টা সিঙ্গেল ইলেকট্রন 4টা ফ্লুরিনের সাথে বন্ড করবে, কারণ কি ফ্লুরিনও একটা করে বন্ড করে। ফ্লুরিন কী দিয়ে বন্ড করে, এই যে 2pতে একটা ফাঁকা ইলেকট্রন পড়ে আছে ওটা দিয়ে বন্ড করে। তাহলে 4টা বন্ড করলো, কি পড়ে আছে দেখো 2টো ইলেকট্রন ফাঁকা পড়ে আছে, এটাকে আমরা লোন পেয়ার বলছি। তার জন্য সালফারে 4টা ফ্লুরিন থাকে আর একটা লোন পেয়ার থাকে। এরপরে এদের গঠন কী হবে, 4টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকলে গঠন কী হয় আমরা বেসপাত থেকে জানি, সিস হয়। হয়েছে? আচ্ছা, এবারে যদি 6টা বন্ড থাকে সেটা অক্টাহেড্রাল হয়। ধরো SF6 6টা বন্ড আছে, তাহলে সালফার 6টা ফ্লুরিন, উপরে একটা নিচে একটা, তাহলে এটাকে বলা হয় অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। হলো। আচ্ছা, এবারে ওদের ব্যবহার লেখা আছে, দেখবে যে SF6 আছে ওটা অন্তরক বা ইনসুলেটিং বা ইনসুলেটর হিসাবে কাজ করে, আর SF4 আর SF6 দুটাই ফ্লুরিনেটিং বিকারক হিসাবে কাজ করা হয়। বুঝছে? তাহলে SF4 SF6 ফ্লুরিনেটিং বিকারক হিসাবে কাজ করে, মানে ওরা ফ্লুরিন ডোনেট করতে পারে আর কি, SF6 আর SF4। ক্লিয়ার? তাহলে এই ক্লাসে এতটাই থাক। এর পরের ক্লাসে অক্সিজেনের অস্বাভাবিক আচরণ, তারপরে অক্সিজেনের যে বিভিন্ন যৌগগুলো আছে যেমন ডাইঅক্সিজেন, তার বিভিন্ন ধরনের রিয়াকশান, তারপরে বিভিন্ন ধরনের অক্সাইড, মিশ্র অক্সাইড, এই সমস্ত জিনিসগুলো দেখব। থ্যাংক ইউ।